এখনই তুমি এমন এক রোমাঞ্চ আর উত্তেজনার মুখোমুখি হতে চলেছ। পুরোটা দেখার পর যদি মনে হয় এটি একদমই বিরক্তিকর, তাহলে কমেন্ট বক্সে যা খুশি কমেন্ট করতে পারো। এই সিনেমা বেইসেলকিয়ের সাহসের চূড়ান্ত প্রকাশ। মুক্তির পর এটি এতই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে প্রায় তার পুরো অভিনয় কেরিয়ারই এর ছোঁয়ায় দগ্ধ হয়ে যেত। দক্ষিণ কোরিয়ার দর্শকরা এই সিনেমার কারণে এতটাই বিভ্রান্ত ও বিতর্কিত হয়ে পড়েছিল। তবে এই বিতর্কের কারণ অভিনেতাদের খারাপ অভিনয় ছিল না, বরং পরিচালক এমন এক গল্প তৈরি করেছিলেন যেখানে প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মানুষ এবং এক তরুণ সুন্দরী নারীর মধ্যে মানবিক প্রতিশোধের এক অদ্ভুত ও অস্বস্তিকর সম্পর্ক তুলে ধরা হয়েছে। যখন তুমি সত্যিই সিনেমাটির গভীর অর্থের মধ্যে প্রবেশ করবে, তখন বুঝতে পারবে যা বাইরে থেকে প্ররোচনামূলক মনে হয় তার ভেতরে লুকিয়ে আছে মানব স্বভাবের এক ভয়ঙ্কর অন্ধকার গহ্বর। মেয়েটির নাম ইয়ানওয়া। ফুলের মতো কোমল বয়স, যৌবনের একদম চূড়ান্ত সময়, সৌন্দর্যে ভরপুর। তবুও সে একা একা নিজের স্যুটকেস টেনে নিয়ে যায় একটি ভিলায়, যেখানে তার কাজ হবে প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ লোকের পরিচর্যা করা। প্রতিদিন তাকে শুধু সেই বৃদ্ধের সাধারণ প্রয়োজনগুলোই সামলাতে হয় না, বরং দিনে অন্তত দুবার তাকে গোসলও করাতে হয়। এত কঠিন আর ক্লান্তিকর কাজের মুখোমুখি হয়েও ইয়ানওয়া একটুও পিছু হটে না। বৃদ্ধ মানুষটি খুব অল্প বয়সেই তার স্ত্রীকে হারিয়েছিলেন, আর গত বছর হারিয়েছেন নিজের ছেলেকেও। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যেই তিনি ছিলেন, তবুও ভাগ্য যেন তাকে আর ছাড় দেয়নি। কিছুদিন আগে তার শরীরে ধরা পড়েছে শেষ পর্যায়ের পেটের ক্যান্সার। চিকিৎসকদের হিসাব অনুযায়ী তার হাতে বাকি আছে মাত্র ৬ মাস জীবন। হতাশায় ভেঙে পড়ে তিনি চিকিৎসা নেওয়াই ছেড়ে দিয়েছেন। এখন তিনি শুধু একটাই জিনিস চান, নিঃসঙ্গতার মধ্যে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে। আর ইয়ানওয়া কেন নিজের যৌবনকে ত্যাগ করে এই বৃদ্ধের সেবা করার সিদ্ধান্ত নিয়েছে, তার পেছনে ছিল মাত্র একটি কারণ। কোনো সম্পত্তির লোভ নয়, অন্য কিছু নয়, শুধু একটি বিশেষ বিষয়ের জন্যই সে এখানে এসেছে। বৃদ্ধ লোকটি খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। তিনি যেই খাবার পছন্দ করতেন না, সেটার মুখোমুখি হলেই তার মেজাজ ভীষণ খারাপ হয়ে যেত। পেটের ক্যান্সারের কারণে তার জন্য তেল, চর্বিযুক্ত বা ভারী খাবার প্রায় অসম্ভব ছিল। বিশেষ করে যে কোনো ধরনের ভারী তৈলাক্ত খাবার তার জন্য একেবারেই নিষিদ্ধ। এই কঠিন পরিস্থিতি দেখে ইয়ানুয়ার মনে এক অদ্ভুত বর্ণনাতীত অনুভূতি জেগে ওঠে। একদিন ভাঙা কাঁচে তার হাত কেটে যাওয়ার পরও সে থেমে যায়নি, বৃদ্ধ মানুষটিকে মাসাজ করতে যেতে থাকে। শুধুমাত্র তখনই যখন বৃদ্ধটি সম্পূর্ণ ঘুমিয়ে পড়েন, ইয়ানুয়া নিজের জন্য সামান্য একটু সময় পায়। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। রাতের মাঝখানে অসুস্থতার যন্ত্রণায় যখন বৃদ্ধ লোকটির ঘুম ভেঙে যায়, তখন সে দেখে ইয়ানুয়া শান্তভাবে বিছানার পাশে ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখেই সে তার উপর পানি ছিটিয়ে দেয়। তার ধারণা ছিল একজন পরিচর্যাকারীর সব সময় কাজ করে যাওয়া উচিত, এক মুহূর্তের জন্যেও বিশ্রাম নেওয়া নয়। আর এটাই ছিল প্রধান কারণ যার জন্য সে কখনোই কোনো পরিচর্যাকারীকে নিজের কাছে রাখতে পারেনি। বৃদ্ধ লোকটি শুধু খাবারের ব্যাপারেই কঠোর ছিলেন না, কাপড় ধোয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে ও দাবিদার। তার সব কাপড়েই ইয়ানোয়াকে পা দিয়ে ধুতে হতো। গোসলের পানির তাপমাত্রা কখনোই ৪৫ ডিগ্রির বেশি হওয়া চলবে না। এমনকি শরীর ঘষে পরিষ্কার করার ক্ষেত্রেও ওপর থেকে নিচে এক নির্দিষ্ট ক্রম মেনে চলতে হতো। দিন একটি ক্লাস রিইউনিয়নে ইয়ানুয়া তার পাশে দাঁড়িয়েছিল, তাকে ওষুধ খাওয়াচ্ছিল, চা ঢেলে দিচ্ছিল। বৃদ্ধের পুরনো সহপাঠীরা তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর ঈর্ষাও করতে থাকে। তারা বারবার জিজ্ঞেস করতে থাকে, এত সুন্দর আর তরুণী স্ত্রী সে কোথা থেকে পেল। বৃদ্ধ লোকটি তাড়াতাড়ি সবাইকে বুঝিয়ে বলে যে ইয়ানুয়া তার স্ত্রী নয়, শুধুমাত্র একজন পরিচর্যাকারী, তাই যেন কেউ ভুল না বোঝে। ঠিক সেই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজক সবাইকে একটু আনন্দ বাড়ানোর জন্য গান গাওয়া আর পারফরমেন্স করার জন্য উৎসাহিত করতে থাকে। যেহেতু সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষই বয়স্ক ছিলেন, তাই তারা এই সুযোগটা তরুণদের দিকে এগিয়ে দেন। একজন সহপাঠী প্রস্তাব দেয় যেন ইয়ানুয়াকে মঞ্চে উঠে একটা গান গাইতে বলা হয়। ইয়ানুয়া কোনো দ্বিধা না করে শান্তভাবে মঞ্চে উঠে যায়। কিন্তু সবার জন্যই বড় একটা চমক অপেক্ষা করছিল। এত তরুণ আর সুন্দরী এই মাইটি গাইতে শুরু করে প্রায় ৩০ বছর আগের একটি গান, যা সম্পূর্ণ ভিন্ন এক যুগের গান। তার কোমল আর হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর বৃদ্ধ লোকটির মনে করিয়ে দেয় তার প্রয়াত স্ত্রীকে। কারণ তার স্ত্রী যখন সবচেয়ে তরুণ আর সুন্দর ছিলেন, তখন এই গানটাই ছিল তার সবচেয়ে প্রিয়। বাড়ি ফেরার পথে বৃদ্ধ লোকটি নিজেকে সামলাতে না পেরে ইয়ানুয়ার বয়স সম্পর্কে জানতে চায়। ইয়ানুয়া জানায় তার বয়স ২৮।
ঠিক সেই বয়স যেই বয়সে তার স্ত্রী মারা গিয়েছিলেন। এই অদ্ভুত মিলটা বৃদ্ধের মনে এক ধরনের সান্ত্বনা এনে দেয়, যেন তার স্ত্রী এখনও তার পাশেই আছে। সেদিন থেকে ইয়ানোয়ার প্রতি তার আচরণ পুরোপুরি বদলে যায়। সে আর তার ওপর চিৎকার করে না, বরং সময় বের করে তার সাথে উঠোনে বসে থাকে, পাখির ডাক আর ফুটন্ত ফুলের সৌন্দর্য উপভোগ করে। এমনকি রাতের বেলায় যখন তার পেটের ব্যথা অসহ্য হয়ে ওঠে, তখনও সেই ইয়ানোয়াকে বিরক্ত করে না। একাই কষ্ট সহ্য করে, পাশে রাখা ওষুধ খেয়ে নেয়। সে চেষ্টা করছিল যতটা সম্ভব কোনো শব্দ না করতে, তবুও ইয়ানোয়া তার নড়াচড়ার শব্দ শুনে ফেলে। নিজের যন্ত্রণায় খরা দুর্বল দিকটা তাকে দেখতে না দেওয়ার জন্য সে ইয়ানোয়াকে আদেশ দেয় গিয়ে তার কাপড় ইস্ত্রি করতে। শুধুমাত্র যখন ব্যথাটা কিছুটা কমে আসে তখন সে শান্ত মুখে ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু এরপরেও সে ইয়ানোয়াকে বিশ্রাম নিতে দেয় না, বরং তাকে বলে একটি স্টুডিও থেকে কিছু ছবি নিয়ে আসতে এবং জানায় সে নাকি সামনে একটি দীর্ঘ সফরে যেতে চলেছে। দীর্ঘ সফর কথাটার আসল অর্থ ইয়ানোয়া বুঝতে পারে না, কিন্তু যখন সে স্টুডিওতে পৌঁছয় তখন সে জানতে পারে যে ছবিটা তাকে আনতে বলা হয়েছে সেটা আসলে একটি জানাজার বা শেষকৃত্যের জন্য প্রস্তুত করা প্রতিকৃতি। সেই মুহূর্তেই ইয়ানোয়া সব বুঝে যায়। বৃদ্ধ লোকটি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তাকে ছবি আনতে পাঠানোটা ছিল শুধু তাকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখার একটা কৌশল। কিন্তু ইয়ানোয়ার কাজ এখনও শেষ হয়নি, তাই সে এত সহজে তাকে চলে যেতে দিতে পারে না। সে যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটে যায়। এদিকে সেই সময় বৃদ্ধ লোকটি ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। ধীরে ধীরে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে সে স্বর্গে তার স্ত্রীর সাথে আবার মিলিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল। ঠিক তখনই সে বাইরে থেকে ইয়ানোয়ার দরজার কোড বারবার চাপার শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে চেয়ারটিকে লাথি মেরে ফেলে দেয়। প্রায় ৫ সেকেন্ড পর ইয়ানোয়া হঠাৎ করে দরজা ভেঙে লিভিং রুমে ঢুকে পড়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে উপরে তুলে ধরার চেষ্টা করে। ভাগ্য ভালো ছিল, জরুরি সেবার মাধ্যমে শেষ পর্যন্ত ইয়ানোয়া বৃদ্ধ লোকটির জীবন বাঁচাতে সক্ষম হয়। তার শারীরিক অবস্থার কারণে তিনি পানি খেতে পারছিলেন না। তখন ইয়ানোয়া নিজে মুখে এক চুমুক পানি নেয় এবং খুব আস্তে করে সেটি তার মুখে পৌঁছে দেয়। এটা অনুভূতির শক্তি ছিল নাকি শুধু পানির প্রভাব, যাই হোক না কেন, এরপর বৃদ্ধ লোকটির মুখের অবস্থা অনেকটাই ভালো হয়ে যায়। এই ঘটনার পর থেকে ইয়ানোয়ার প্রতি তার অনুভূতি ধীরে ধীরে বাড়তে থাকে। তারা বাবা মেয়ের মতো একসাথে বাজারে যেতে শুরু করে আর স্বাস্থ্যকর খাবার কিনে আনে। পাশের মানুষজন তাদের এই সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে যায়। তার মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে তার শারীরিক অবস্থাও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার শরীরে ক্যান্সারের কোষগুলো আর ছড়াচ্ছে না। যে জীবনের সময়সীমা আগে মাত্র ৬ মাস ধরা হয়েছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬ বছরে। বৃদ্ধ লোকটির জন্য এটা সত্যিই আনন্দের এক বিশাল কারণ। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করেই সেই ইয়ানোয়ার হাত ধরে ফেলে এবং বারবার সেটি স্পর্শ করতে থাকে। এতে ইয়ানোয়া শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে শুরু করে। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ইয়ানোয়া দ্রুত তার হাত সরিয়ে নেয়, কারণ সে আগেই তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল এই ধরনের সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা তার কখনোই ছিল না। কিন্তু ধীরে ধীরে বৃদ্ধ লোকটির মনে ইয়ানোয়ার প্রতি এক ধরনের নির্ভরশীলতা এবং জটিল অনুভূতি তৈরি হতে থাকে। এটা আর শুধু মালিক আর পরিচর্যাকারীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং একে অপরের ওপর নির্ভরশীল প্রায় পরিবার সুলভ এক সম্পর্কের মতো হয়ে উঠেছিল, যেখানে সে যেন একটি শিশুর মতো তার উপর ভরসা করতে শুরু করে। সে ইয়ানোয়াকে উপহার দিতে শুরু করে, এমনকি নিজের শক্তি দেখানোর জন্য ভারী জিনিস নিজেই বহন করার চেষ্টা করে। নিজের শরীর এখনও ভালো আছে এটা প্রমাণ করার জন্য সে কাঁচা মাছ খায়, বড় বড় করে খাবার খায়, এমনকি শক্ত মদও পান করে। ইয়ানোয়া ভয় পেয়ে যায় তার এই আচরণে যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই হঠাৎ করেই সে তার হাত ধরে ফেলে এবং তাকে আর মদ না খেতে অনুরোধ করে। কিন্তু এই আচরণটাই ভুলভাবে বুঝে বসে বৃদ্ধ লোকটি। মদের ঘোরে তার মনে হয় ইয়ানোয়া হয়তো তাকে গোপনে ভালোবাসে বা তার প্রতি বিশেষ অনুভূতি রাখে। এই ভুল ধারণা থেকে তার মনে ইয়ানোয়ার প্রতি অনুচিত চিন্তাভাবনাও জন্ম নিতে শুরু করে। কিন্তু ইয়ানোয়া খুব দৃঢ়ভাবে তার সেই আচরণের বিরোধিতা করে। তার এই কঠোর প্রতিক্রিয়া বৃদ্ধ লোকটিকে ভীষণভাবে আঘাত করে এবং সে একেবারে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। এর পরের কয়েকদিনে সে আবার চুপচাপ হয়ে যায় এবং ইয়ানোয়ার প্রতি আর কোনো অনুচিত ইচ্ছা পোষণ করে না। কিন্তু সে যা কল্পনাও করেনি তা হলো হঠাৎ করেই ইয়ানোয়া যেন পুরোপুরি অন্য একজন মানুষে পরিণত হয়। তার সামনে সে ইচ্ছে করেই আরও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে শুরু করে, আর তার প্রতিটি আচরণ যেন তাকে আকৃষ্ট করার জন্যই করা। তবুও শেষ পর্যন্ত সে একজন মানুষই। এমন প্রলোভনের সামনে পড়ে সে মাঝে মাঝে না চাইলেও তার দিকে তাকিয়ে ফেলে।
সেই রাতেই হঠাৎ করে বৃদ্ধ লোকটির অসুস্থতা আবার বেড়ে যায়। তীব্র ব্যথায় সে কুঁকড়ে ঘরের এক কোণে পড়ে থাকে। শব্দ শুনেই ইয়ানওয়া দ্রুত নিজের ঘরে ফিরে যায়, আরও আকর্ষণীয় পোশাক পরে আবার ফিরে আসে এবং বৃদ্ধ লোকটিকে নিজের বাহুর মধ্যে জড়িয়ে ধরে। আসলে বৃদ্ধ লোকটি ঔষধ খেতে চাইছিল না, কিন্তু ইয়ানওয়ার জোড়াজুড়িতে সে বাধ্য হয়ে ঔষধ খেয়ে নেয়। ইয়ানওয়ার এই কখনো উষ্ণ কখনো শীতল আচরণে বৃদ্ধ লোকটি নিজেকে যেন এক বিভ্রান্ত মাছির মতো অনুভব করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না ইয়ানওয়ার এই আচরণের আসল উদ্দেশ্য কী। একদিন তারা দুজন লিভিং রুমে বসে টিভি দেখছিল। তখন ইয়ানওয়ার লম্বা পা দেখে বৃদ্ধ লোকটি নিজেকে আর সংযত রাখতে পারে না এবং ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দেয়। এটা ছিল স্পষ্টভাবেই তার কামনাকে উস্কে দেওয়ার জন্য, কারণ এই যন্ত্রণা মৃত্যুর থেকেও বেশি নিষ্ঠুর। আর এটাই ছিল সেই মূল কারণ যার জন্য ইয়ানওয়া তার কাছে এসেছিল। এখন গল্পটি ফিরে যায় অনেক বছর আগের ঘটনায়। সেই সময় ইয়ানওয়া একজন হোস্টেস হিসাবে কাজ করছিল। একদিন একজন অতিথিকে সার্ভ করার সময় সে অতিরিক্ত মদ খেয়ে ফেলে এবং মাথা ঘুরতে শুরু করে, তাই সে রাস্তার পাশে একা বসে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করেই যে অতিথিকে সে সার্ভ করছিল সে তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে হ্যাংওভার কমানোর একটি ঔষধের বোতল এগিয়ে দেয়। এই পেশায় আসার পর এটাই প্রথমবার যখন কেউ তার সাথে এতটা সদয় ব্যবহার করেছিল। সেই মুহূর্তে আনন্দে ইয়ানওয়া হেসে ওঠে। কিছুক্ষণ পর অতিথিটি চলে যায়, কিন্তু হয়তো তাকে রাস্তায় একা রেখে যেতে মন চায়নি, তাই একটু ভেবে সে আবার ফিরে আসে। সেই ইয়ানওয়ার হাত ধরে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তার শরীর গরম রাখার জন্য তাকে এক বাটি বাজরার পরেজ কিনে দেয়। সেই সময় অতিথিটি গান গাইতে শুরু করে, আর সেই গানটাই ছিল ঠিক একই গান যা ইয়ানওয়া পরে বৃদ্ধ লোকটির ক্লাস রিইউনিয়নে গিয়েছিল। সেই দিন থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হতে থাকে, আর একসময় তারা নিশ্চিত হয়ে যায় যে তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু সেই ভালো সময় বেশি দিন টিকেনি, কারণ খুব শীঘ্রই ইয়ানওয়ার পরিচয় সে যে একজন হোস্টেস এটা ছেলের বাবার কাছে ধরা পড়ে যায়। আর সেটা জানার পর তিনি সঙ্গে সঙ্গে এই সম্পর্কটি মেনে নিতে অস্বীকার করেন এবং নিজের ছেলেকে কঠোরভাবে অপমান করেন। রাগে ক্ষুব্ধ হয়ে ছেলে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি ছাড়ার মাত্র কয়েকদিন পরই ইয়ানওয়াকে বৃদ্ধ লোকের লোকজন জোর করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে ছেলেটি হতাশায় ভেঙে পড়ে, হাঁটু গেড়ে অনুরোধ করতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন অবজ্ঞা ভরে একটি টাকা ভরা বান্ডিল ছুঁড়ে ফেলে দেয়। ইয়ানওয়ার পেশাকে উপহাস করে বলে এই টাকা নাকি শুধু দান, আর সারা প্রায়ই এসে তার ব্যবসাকে সাপোর্ট করবেন। এই অপমান আর পরিস্থিতিতে ছেলেটির মন পুরোপুরি ভেঙে যায়। তারা দুজনেই মনে করতে থাকে যেন তাদের জীবনে কিছু ভয়ঙ্কর বিকৃত ঘটনা ঘটে গেছে। এরপর হতাশায় ডুবে ছেলেটি পুলিশের দিকে হাঁটতে থাকে, কিন্তু সে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে রাস্তার দিকে ঠিকভাবে খেয়াল করেনি, আর তখনই একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর বৃদ্ধ লোকটি ইয়ানওয়াকে ফোন করে এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছু তাকে জানায়। সে কখনোই কল্পনা করতে পারেনি তার নিজের নিষ্ঠুর আচরণই একদিন তার ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। নিজের প্রেমিকের জানাজার সময় ইয়ানওয়া এক কোণে লুকিয়ে বসে অঝরে কাঁদছিল, নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছিল না। পরে যখন সে জানতে পারে যে সেই বৃদ্ধ লোকটির শেষ পর্যায়ের পেটের ক্যান্সার হয়েছে, তখন সে নিজের যৌবন ত্যাগ করে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। সে শুধু তার প্রেমিকের জন্য ন্যায় বিচার চাইছিল না, বরং দৃঢ় প্রতিজ্ঞ ছিল এই বৃদ্ধ লোকটিকে তার নিজের কাজের ফল ভোগ করতে হবে। ভিলায় আসার পর থেকে সে প্রতিদিন বৃদ্ধ লোকটিকে 1 কাপ করে ঔষধি মদ খাওয়াতে শুরু করে। ধীরে ধীরে বৃদ্ধ লোকটি তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ে, এমনকি বহু বছর ধরে রাখা নিজের দাড়িও কেটে ফেলে, যেন ইয়ানওয়ার সামনে নিজেকে সবচেয়ে তরুণ আর আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পারেন। একদিন সে একটি দামি আংটি বের করে, চুপচাপ সোফায় ঘুমিয়ে থাকা ইয়ানওয়ার কাছে এগিয়ে যায়। সূর্যের আলো যাতে তার ঘুম ভাঙিয়ে না দেয়, তাই সে খুব যত্ন করে নিজের হাত দিয়ে তার মুখের উপর আলো পড়া আটকায় আর ভালোবাসায় ভরা এক হাসি দেয়। সে কখনোই বুঝতে পারেনি যে মেয়েটির প্রেমে সে পড়েছে সেই মেয়েটিই আসলে সেই হোস্টেস যাকে সে একসময় ঘৃণা করত। ইয়ানওয়া যখন আরও গভীর ঘুমে তলিয়ে যায়, তখন সে খুব সাবধানে আংটিটা তার অনামিকা আঙুলে পরিয়ে দেয়। কিন্তু সেই স্পর্শেই ইয়ানওয়ার ঘুম ভেঙে যায়। এদিকে সে ইতিমধ্যেই এক টেবিল ভর্তি নানা রকম সমৃদ্ধ খাবার প্রস্তুত করে রেখেছিল, ঠিক সেই মুহূর্তেই নিজের মনের কথা প্রকাশ করার জন্য। ইয়ানওয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল বৃদ্ধ লোকটি কী করতে যাচ্ছে। টেবিলে সাজানো তেল চর্বিযুক্ত খাবারের দিকে তাকিয়ে সে তাকে সতর্ক করে দেয়, এভাবে খেলে তার শরীরের আরও ক্ষতি হবে। তবুও বৃদ্ধ লোকটি নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। সে একটি তেল চর্বিতে ভরা মুরগির রানের টুকরো তুলে নিয়ে জোর করে মুখে ঢুকিয়ে দেয়। এরপর ইয়ানওয়া আরও আকর্ষণীয় পোশাক পরে একবারও পিছনে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
বৃদ্ধ লোকটি তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে সেই রাস্তার ধারে গিয়ে বসে থাকে যে পথ দিয়ে ইয়ানোয়া বাড়ি ফিরবে। সে সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু ইয়ানোয়া আর ফিরে আসে না। শুধুমাত্র যখন আকাশে কালো মেঘ জমে যায় আর মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে, তখনই সে অনিচ্ছা সত্ত্বেও বাড়ির দিকে ফিরে যায়। তেল চর্বিযুক্ত খাবার খাওয়া আর ঠান্ডা আবহাওয়ার কারণে বাড়ি ফিরে সে বাথরুমে গিয়ে প্রচণ্ডভাবে বমি করতে শুরু করে। ইয়ানোয়া যখন ফিরে এসে এই দৃশ্য দেখে, তখন সে নিজের দায়িত্ব পালন করে তাকে ধরে লিভিং রুমে নিয়ে আসে। বৃদ্ধ লোকটি ভুলভাবে মনে করে ইয়ানোয়া হয়তো অন্য কারো সাথে দেখা করতে গিয়েছিল যাকে সে পছন্দ করে, তাই তাড়াহুড়ো করে সে তাকে নিজের কাছে বেঁধে রাখতে চায় এবং বলে যদি সে অন্য কাউকে ভালো না বাসে তাহলে সে তার বাড়ি সম্পত্তি সবকিছু ইয়ানোয়ার নামে লিখে দেবে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, অনেক দেরি হয়ে গেছে। কারণ ইয়ানোয়ার যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছিল সেদিন থেকেই সে কখনোই তার সম্পত্তির জন্য আসেনি। বৃদ্ধ লোকটি হতভম্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর অতীতের স্মৃতিগুলো একে একে তার মনে ভেসে উঠতে থাকে। সে মনে করতে থাকে তার ছেলের মর্মান্তিক মৃত্যু, ইয়ানোয়ার প্রতি তার করা অপমান আর পরে তার প্রতি নিজের বিকৃত আকাঙ্ক্ষাগুলোর কথা। অপরাধ বোধ আর যন্ত্রণায় সে পুরোপুরি ভেঙে পড়ে। কয়েকদিন ধরে উঠোনে চুপচাপ বসে থাকার পর অবশেষে সে একটি সিদ্ধান্ত নেয়। সে নিজেই এগিয়ে গিয়ে ইয়ানোয়ার ঘরের দরজা খোলে এবং তাকে বলে শেষবারের মতো তাকে গোসল করিয়ে দিতে। এবার তার মুখে কোনো কামনার ছাপ ছিল না। চোখে চোখ পড়ার সেই মুহূর্তে তার মনে পড়ে যায় নিজের ছেলের কথা। এরপর সে তার ছেলের কেনা স্যুটটি পরে নেয় আর আবারও নিজের জীবন শেষ করার চিন্তা তার মনে ভেসে ওঠে। সে আর নিজের পাপের মুখোমুখি হতে পারছিল না আর ইয়ানোয়াকে হারানোর কষ্টও সহ্য করতে পারছিল না। যদিও ইয়ানোয়া প্রতিশোধ নেওয়ার জন্যই তার কাছে এসেছিল, তবুও শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটি নিজের জীবন নিজেই শেষ করার পথটাই বেছে নেয়, নিজের বাড়িতেই। যখন ইয়ানোয়া বাইরে চেয়ারের পড়ার শব্দ শুনল, তখনই সে বুঝতে পারে অবশেষে তার প্রতিশোধ সফল হয়েছে। তবুও তার মুখে কোনো সন্তুষ্টির ছাপ নেই, কেবল অসীম স্থবিরতা আর দুঃখ। সে তার প্রতিশোধ জিতেছে, কিন্তু নিজেই হারিয়েছে। সেই অপমানজনক স্মৃতিগুলো আর যত্নের সঙ্গে পরিকল্পিত কৌশলগুলো ইতিমধ্যেই তার হৃদয় ফাঁপিয়ে দিয়েছিল। যখন প্রতিশোধের আগুন নিভে যায়, তখন যা থাকে তা হল সীমাহীন শূন্যতা। গল্পের শেষাংশে ইয়ানোয়া একা এক চেয়ারে বসে থাকে। ট্রেনটি কাছাকাছি আসতে শুরু করলে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দৃঢ় পায়ে রেললাইনের দিকে এগিয়ে যায় এবং সামনে ঢলে পড়ার আগে চোখ বন্ধ করে নেয়। সিনেমার পুরো সময় জুড়ে শূন্য ভিলাটি তাদের একাকী হৃদয়ের প্রতীক হিসাবে ফুটে উঠেছে। রাতের হারবাল উপাদানগুলো কামনা এবং ধ্বংসকে বোঝায়, আর যৌবন আর বৃদ্ধাবস্থার মধ্যে চমকপ্রদ বৈষম্য মানুষের প্রকৃতির জটিলতা ও অন্ধকারকে উন্মোচন করে। বৃদ্ধলোক আর ইয়ানোয়া কখনোই সম্পূর্ণভাবে ভালো আর খারাপের চরম বিপরীত ছিলেন না। তারা দুজনেই দয়নীয় মানুষ ছিলেন, যাদের ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে এবং মানব দুর্বলতার জটিলতায় আটকা পড়েছে। একজন ধ্বংস হয়েছিল অহংকার আর কামনার কারণে, আর অন্যজন আটকা পড়েছিল ঘৃণা ও অভিজ্ঞতার জঞ্জালের মধ্যে, প্রেম আর ক্ষোভের জটিল সুতায় আবদ্ধ হয়ে। তারা একে অপরকে ধ্বংস করেছিল এবং শেষ পর্যন্ত কামনা আর ঘৃণার শিকার হয়ে যায়। সিনেমাটি কারও প্রশংসা বা নিন্দা করার জন্য নির্মিত হয়নি। এটি কেবল একটি চরম ট্র্যাজেডি ব্যবহার করে প্রত্যেক দর্শকের কাছে প্রশ্ন ছুড়ে দেয়। যখন কামনা আসে, আমরা কি আমাদের নৈতিক সীমানায় থাকা সম্ভব করতে পারি? যখন ঘৃণা আমাদের বেঁধে রাখে, আমরা কি আমাদের আবেগের দাসত্ব থেকে মুক্ত হতে শিখতে পারি? এই দিয়ে আজকের গল্প শেষ। চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।